জয় জগন্নাথ, জয় শ্রীরাম। আমি আরও একবার কেটে এলাম। হোয়াটসঅ্যাপে দু একজন জানালেন যে শোনা যাচ্ছে লাইভ, অথচ আমার কমেন্টে কোনো কিছুই শো করছে না। প্রতিদিন কমেন্ট শো করে, অথচ জানতে পারলাম যে অনেকেই নাকি কমেন্ট করে জানাচ্ছেন যে শোনা যাচ্ছে, অথচ কমেন্টে আসছে না, শো করছে না। খুব ইন্টারেস্টিং, যেটা আগে কখনের মধ্যে তো হয়নি। আবার কি ফেসবুকের নেক নজরে পড়ে গেলাম, নাকি সেটিং তো একই আছে, কমেন্টস উইল অ্যাপেয়ার হিয়ার, পরিষ্কার করে বলা আছে। তো যাই হোক, তাহলে শোনা যখন যাচ্ছে, সমস্যাটা কোথায়? লাইভ করতে করতে তো আমি ডোন্ট ডিস্টার্ব মোডে রাখি, তখন আর হোয়াটসঅ্যাপ মেসেজ ঢোকে না। কারণ লাইভ করাকালীন যদি আমি ডোন্ট ডিস্টার্ব মোডটা অন না করি, এমনিতে এত ফোন আসে, এত মেসেজ ঢোকে, লাইভই করতে পারবো না। ওই সময়টা আমাকে অন্তত ডোন্ট ডিস্টার্ব মোড করে রাখতে হয়। তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ মেসেজ তো ঢুকলেও আমি দেখতে পাবো না, যেহেতু সমস্ত কিছু মিউট হয়ে যায়। এই কারণেই আমি বুঝতে পারিনি যে হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন অনেকে যে হ্যাঁ লাইভ শোনা যাচ্ছে। তো যাই হোক, এ একটা সমস্যা। তো এবারও আমি ধরে নিচ্ছি যে শোনা যাচ্ছে, এবং সেটা ভেবে নিয়েই আমি কন্টিনিউ করছি, লাইভ চালিয়ে যাচ্ছি। আর একটু চিন্তিত বোধ করছি আর কি, যে কি ব্যাপার, এরকম তো হয় না, হওয়ার কথা নয় আর কি। কমেন্টও আপনারা মন্তব্য করতে থাকুন, কারো না কারো মন্তব্য তো আমার চোখে পড়বেই আশা করি। একটা দুটো মন্তব্য হলে হয়তো তলার দিকে পড়ে যাচ্ছে জানি না। বেশি করে মন্তব্য করুন অন্তত, যাতে করে আমি দেখতে পাই আর কি। আমি ধরে নিচ্ছি যে লাইভ শোনা যাচ্ছে, ধরে নিয়েই আমি এগোচ্ছি। শুরু করছে, কিছু মনে করবেন না, এটা করতে হলো আমাকে, কারণ ওই যে উপায় নেই। কারণ 1 ঘন্টা বকবক করার পরে যদি দেখা যায় যে কিছুই শোনা যায়নি, সে এক বিরক্তিকর পরিস্থিতি। যাই হোক, আপনারা জানেন আজকে একটা বিশেষ দিন, তথাকথিত হিন্দু আইডেন্টিটির ক্ষেত্রে একটা বড় দিন, অক্ষয় তৃতীয়া। আসুন, আমাদের ক্ষয়ে যাওয়া স্বাস্থ্য, ক্ষয়ে যাওয়া অর্থনীতির আবহে দাঁড়িয়ে একে অপরকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র লগ্নে মাননীয়া দীঘাতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করলেন, মানে উন্মোচন করলেন। এবং বলা হচ্ছে উনি প্রতিষ্ঠা করেছেন, ওনার জন্যই হয়েছে। উনি জগন্নাথের দূত হিসেবে ধরায় অবতীর্ণ হয়েছেন। মন্দিরটি আসলে জগন্নাথ দেব স্বয়ং বানিয়েছেন, ওনার ইচ্ছে ছাড়া তো হয় না। তো তার মাধ্যম হলেন ওই আমাদের মাননীয়া। তিনি দীঘাতে জানেন নিশ্চয়ই, পাড়ায় পাড়ায় সব ক্লাবে তো এমনি ডোনেশন দেন না উনি। যাই হোক, জায়ান্ট স্ক্রিনে, দৈত্যাকার স্ক্রিনে সেই সম্প্রচার হয়েছে সেই জগন্নাথ দেবের মন্দিরের উন্মোচন। বেশ, হঠাৎ এখন কেন? মন্দির তো আগেই তৈরি হচ্ছিল, ঠিক আছে। দীঘায় যারা গেছেন তারা দেখেছেন কৌতূহলবশত। পুরীর প্রতিযোগী হিসেবে কি এলো? মানে পুরীর জগন্নাথ কি ম্লান হয়ে গেল? মানে আদি জগন্নাথ, এটা কি ব্র্যান্ডেড জগন্নাথ হয়ে বেশি জৌলুস তৈরি হলো? নাকি অর্থনীতি এর মধ্যে রয়েছে? না টোটাল কন্ট্রোল বা রিসেটের গল্পটাও এখানে আছে? আসছি এক এক করে। তো এই উপলক্ষে পাড়ায় পাড়ায় খিচুড়ি, আমাদের এখানেও খিচুড়ি এবং রসগোল্লা দেওয়া হচ্ছে। তো রসগোল্লা নাকি জগন্নাথের প্রিয়, খুবই প্রিয়।
তো অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে জগন্নাথ দেব কী খেতেন না খেতেন আমার জানার কথা নয়, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে গোল্লাই যে ওর অত্যন্ত প্রিয় হবে, আর এই গোল্লাই যে উনি আমাদের খাওয়াবেন, মানে জনতাকে খাওয়াবেন রসে ভর্তি গোল্লা, মানে রসিকতার গোল্লা আর কি। তো সেই গোল্লা পেয়ে জনগণ খুবই খুশি দেখলাম। খিচুড়ির ওপরে এক গোল্লা নিয়ে তারা এদিক ওদিক নিজস্ব জায়গায়, কেউ খেতে খেতে, কেউ বাড়ির দিকে যাচ্ছেন, বাড়ি গিয়ে খাবেন, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন গোল্লা। তো এই জায়গায় দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং বেশ কিছু বিষয় আমার মনে এলো, যেগুলো আপনাদের সঙ্গে ভাগ করা জরুরি। রাজনীতি যখন হয় তার থেকে ঠাকুর দেবতাও যে বাদ যায় না, সেটা কি আর বলার অপেক্ষা? সভ্যতার প্রথম রাজনীতি তো তথাকথিত ঠাকুর দেবতাকে কেন্দ্র করেই হয়েছিল। ধর্মবিশ্বাস, ঠাকুর দেবতা, বিশেষ করে প্রিয় দেবতা হলে, দেবদেবী হলে একটু বেশি হয়। ছোটোখাটো হলে যেমন বট ঠাকুর থাকে না, এরকম ছোটোখাটো সব শীতলা এইসব আছে, এগুলো দেবদেবী আপনারা জানেন। তো ওগুলো নিয়ে হয় না, কারণ গ্রহণযোগ্যতা ওয়াইডার পপুলেশনের মধ্যে গ্রহণযোগ্যতা যত বেশি হবে তত তাদের নিয়ে রাজনীতি হবে, অনেক কিছু হবে। বেশ, তো এই জগন্নাথ মন্দিরের ওটা তো শ্রীক্ষেত্র হয়ে গেল, ভালো কথা। ওদিকে জয় শ্রীরামের যে ব্যাপারটা চলছে তার পাল্টা হিসেবে কি জয় জগন্নাথ এলো? প্রশ্ন জাগছে না? অবশ্যই জাগবেই। এটা কি পাল্টা একটা কাউন্টার ব্যালেন্স করা হচ্ছে? হচ্ছে কি? মাথায় জাগছে না? জয় শ্রীরাম, জয় জগন্নাথ। কমন কিন্তু জয় শ্রীরাম, ACRUM মানে শ্রীরাম ইনস্টিটিউট। জগন্নাথ দেবেরও শ্রীরামে মানে ভ্যাকসিনে আপত্তি নেই। শ্রীরাম রামচন্দ্র তাঁরও ভ্যাকসিনে আপত্তি নেই। ওই দুটো গোঁজা যাবে, কমন, ওই দুটো কমন। তো ওটা সবসময় ব্যাকগ্রাউন্ডে আছে একটা কমন ফ্যাক্টর হিসেবে। তো ওটাকে ব্যাকগ্রাউন্ডে রেখেই, ওটা আসলে ফোরগ্রাউন্ড, কিন্তু ওরা ব্যাকগ্রাউন্ডে রাখতে চাইছে, ওটা নিয়ে কেউ কিছু বলবে না। তো আমি সেটাকে সামনে আনছি এবং রাজনীতিটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা অনেকেই বোঝেন। তো এই জগন্নাথ দেবের মন্দিরের দেখভালের দায়িত্ব কাকে দেওয়া হলো? ইসকন। ওরে বাবা, ইসকন! তাহলে এবার বুঝতে পারছেন তো ইসকন কিভাবে খেলাটা খেলছে। মায়াপুর, তারপরে আরও একটা বড় ক্ষেত্র জগন্নাথ দেবের মন্দির, বিশাল এলাকা জুড়ে। তো ইসকনকে কেন? গভীরে যেতে হবে। ইসকনকে মালিক, ইসকনকে কে ফান্ডিং করছে? সবচেয়ে বড় ফান্ডিং কার? ফোর্ট, জায়নিস শক্তির। এই মুহূর্তে জায়নিস শক্তির কালচার্ড মিট, ল্যাব মিট বলুন, যাই বলুন না কেন, পাশাপাশি প্রমোটেড, ধর্মকে প্রমোট করে স্বার্থসিদ্ধি করা এবং ব্যবসা করার লক্ষ্যে একটা বড় ফ্যাক্টর, বড় মুখ ফোর্ট। তো তিনি জগন্নাথ দেবের দীঘার, দীঘা এখন তীর্থক্ষেত্র হয়ে গেল, ওটা শ্রীক্ষেত্র, জানেন তো? হ্যাঁ, উনিও মাসির বাড়ি যাবেন। পুরীর জগন্নাথ কি একা মাসির বাড়ি যাবেন? দীঘার জগন্নাথ যাবে না? অবশ্যই যাবে, আলবাত যাবে, বেশি করে যাবে। ও একবার গেলে 3 বার যাবে, 10 বার যাবে, তবেই না জগন্নাথ। হ্যাঁ, তো সেটা হলো। বেশ, তো ওই ইসকনকে দায়িত্ব দেওয়া হলো। তো ইসকনকে নিয়ে আমার আলোচনা আছে, দেখেছেন, স্পষ্ট কথা বলি আমি। কি করে ইসকন নিরামিষ প্রমোট করছে এবং এই নতুন বিশ্ব ব্যবস্থায় এই নিরামিষ প্রমোট করার নেপথ্যে কী আছে, কেন করা হচ্ছে? খাদ্যাখাদ্য নিয়ে মানুষে মানুষে ভেদ তৈরি করা হচ্ছে, এই নিয়ে আমি বলেছি। তাই এই প্রেক্ষাপটে জগন্নাথ দেবের মন্দির ইসকনের হাতে চলে যাওয়া, আমি যতদূর জানি, যদি ভুল বলে থাকি তাহলে মার্জনা করবেন, যে আমি যতদূর জানি ইসকনই ওটার দায়িত্বে থাকবে, দেখাশোনার দায়িত্বে, ম্যানেজমেন্টের দায়িত্বে। সরকারের পক্ষের লোক নিশ্চয়ই থাকবে, কিন্তু ইসকনই থাকবে মূলত। তা আপনারা জানেন যে কিছুদিন আগে এই ইসকনেরই এক সাধু, তিনি বিবেকানন্দকে নিয়ে যাচ্ছে তাই
বলেছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। কারণ বিবেকানন্দ মাংস খেতেন এবং মাংস খাওয়ার কথাও বলেছেন। তিনি খাদ্যাখাদ্য নিয়ে ধর্মকে গুলিয়ে ফেলেননি। খাদ্যাখাদ্যের সঙ্গে ধর্মকে, আমিষ নিরামিষের সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলেননি। কারণ তিনি বারবার করে বলে গেছেন, নেতাজির মতো। নেতাজি হলো যুদ্ধক্ষেত্রে আর আধ্যাত্মিক ক্ষেত্রে বিবেকানন্দ। আজ্ঞে এরপরে আর কিছু যদি বলা হয় এই ভারতবর্ষে, এদের ধারে কাছে কেউ নেই। আধ্যাত্মিক ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রে, ধর্মীয় আইডেন্টিটির ক্ষেত্রে, স্পিরিচুয়ালিজমের ক্ষেত্রে এবং স্পিরিচুয়ালিজম থেকে ভক্তিযোগ থেকে কর্মযোগের যে আদান প্রদান, এই ক্ষেত্রে বিবেকানন্দের ধারের কাছে, চিন্তনের কাছে কেউ নেই। আমি যতটা পড়াশোনা করেছি, এই মুহূর্তে তাকে অত্যন্ত জরুরি। তো সেই বিবেকানন্দ পর্যন্ত বারবার বলে গেছেন ভারতবর্ষ হবে বেদান্ত ব্রেন অ্যান্ড ইসলাম বডি। অর্থাৎ ইসলামকে বাদ দিয়ে, মুসলমানকে বাদ দিয়ে ভারতবর্ষের কল্পনা তিনি করেননি। করবেন কেন? তার মধ্যে প্রজ্ঞা ছিল, তিনি প্রজ্ঞাবান পুরুষ ছিলেন। তিনি একতার কথা বলেছেন। হিন্দু মুসলমান একতা যে কতটা জরুরি, জায়নিক শক্তি সেটা জানে। জায়নিক শক্তির মৃত্যুবান এই হিন্দু মুসলমান একতার মধ্যেই নিহিত আছে, যাতে ওটা সেটা করতে দেবে না। এবং আমাদের রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলকে ওরা কুক্ষিগত করে, ফান্ডিং করে সেই কাজটাই করে চলেছে। ওরা হতে দেবে না, আমাদের এক হতে দেবে না। তো বিবেকানন্দ এই ঐক্যের আহ্বান জানিয়েছিলেন এবং বেশ কিছু মুসলিম স্কলারের সঙ্গে, পণ্ডিতের সঙ্গে তার চিঠিপত্রের আদান প্রদান ছিল। সেই সব আলোচনা আমি বহুবার আমার লাইভে করেছি। তিনি ইসলাম ধর্মের কিছু অবশ্যই তথাকথিত নেতিবাচক দিক তুলে ধরেছিলেন, কিন্তু সেটা তুলে ধরেছিলেন হিন্দুদেরকে শেখানোর জন্য, অ্যালার্ট করবার জন্য। কারণ শক্তিশালী হতে গেলে একে অপরকে জানা বোঝাটা জরুরি, একতার ক্ষেত্রেও জরুরি। অমৃতস্বপুত্র প্রথম খণ্ডে বিবেকানন্দের চোখে ইসলাম বলে আমি একটি প্রবন্ধ লিখেছিলাম। সেখানে বিবেকানন্দের ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি বেশি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলে গেছেন। তো সেইগুলোকে ধামাচাপা দেওয়া হয়, সেগুলো সামনে আনা হয় না উদ্দেশ্য প্রণোদিতভাবে। তো সেই বিবেকানন্দ কেন, কি করে শুধু নিরামিষের প্রমোট করবেন, নিরামিষকে প্রমোট করবেন? প্রশ্নই আসে না। শুধু নিরামিষের কথা বললে তো আমাদের দেশের বহু সব মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবেন সেই একতা থেকে। মুসলমানরা তো বিচ্ছিন্ন হবেনই, এছাড়াও অনেক মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবেন, যেমন আমিই থাকব না। তাই খাদ্যের ব্যাপারে, খাদ্য নিয়ে ধর্মকে বিচার করার পক্ষে তিনি ছিলেন না, একদমই নয়। এবং পরবর্তীতে রাজনৈতিক ময়দানে আমরা দেখলাম সুভাষচন্দ্র, তিনিও কিন্তু হিন্দু মুসলমানকে নিয়ে একসাথে চলার কথা বলেছিলেন। কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে এই আন্তর্জাতিক জায়নিক শক্তি তার আমলে সেটা আরও বেশি প্রকট হয়েছিল। তাদের ক্ষমতা বিরুদ্ধে লড়তে গেলে হিন্দু মুসলমান একসাথে লড়তে হবে। তাই তিনি হিন্দু মহাসভাকে কঠোর ভাষায় আক্রমণ করেছিলেন সেই সময়। শ্যামাপ্রসাদ মুখার্জিকেও তিনি ছাড়েননি আগে। হ্যাঁ, তাহলে এই যে দুজনকে আমরা বারবার করে পুজো করি, তাদের উন্মোচন হয়, নতুন নতুন মূর্তি উন্মোচন হয়, শ্রদ্ধা জ্ঞাপন হয়, এই হয় সেই হয়, শুধু ওই ছবিতেই আটকে আছি। তাদের চিন্তাভাবনাগুলো আমরা কি ছড়াই, আমরা কি ভাবি না। শুধু এদের নিয়ে ব্যবসাটা হয় আর ওই ফেসবুকের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি হয়, ফেসবুক হয়, এসব হয়, আর কিছু হয় না। তো যাই হোক, তাহলে এই যে এইখানে আমরা দাঁড়িয়ে আছি, সেই প্রেক্ষিতে আমরা এখন দেখতে পাচ্ছি যে ইসকন ইতিমধ্যেই, যে আমি লিঙ্ক দিয়ে দেবো, আগেও দিয়েছি,
কালচার্ড মিট বা ল্যাব মিটের, মানে এই যেটা ল্যাবরেটরিতে খাদ্য হয়, তার পক্ষে বলেছে। এবং কারণ ওই যে প্রাণী হত্যার ব্যাপারটা, ক্রুয়েলটির ব্যাপার আছে, তো সেইখানে স্বাভাবিকভাবেই তারা তো ওই পক্ষেই যাবে। তাই একটু একটু করে নিরামিষ প্রমোট করার দিকে পশ্চিমবঙ্গ, অর্থাৎ ফুড কন্ট্রোলের দিকে পশ্চিমবঙ্গ কিন্তু আরও এগিয়ে যাচ্ছে একটা দিকে। এবং যাতে করে আরও বেশি করে তথাকথিত হিন্দু, এখন হিন্দু মানে শুধু ইসকন, জানেন তো বাংলাদেশে হিন্দু মানে এখন কি বোঝায়? ইসকন, ওই যে চিন্ময় স্বামী। অর্থাৎ একটা ইন্টারেস্টিং ইকুয়েশন তৈরি করছে ওরা, খুব প্ল্যানফুলি করছে। ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা খুব কৌশলে করা হচ্ছে। তো যাই হোক, এই যে জায়গাটা আমরা এসে পৌঁছে গেছি, সেখান থেকে উত্তরণের পথ অত্যন্ত কঠিন। এই প্রক্রিয়া চলতেই থাকবে। তবু আমরা কিছু মানুষ যারা আমরা একসাথে আছি, শুনি পরস্পরের সঙ্গে ভাবের আদান প্রদান করে, তাতে কি সমস্যা নেই। তো এই উপলক্ষে 30-এ আজকের তারিখে সমস্ত দীঘায় আবেদন করা হয়েছে সবাই যেন নিরামিষ খাবার, হোটেলে নিরামিষ খাবারই দেয়। পর্যটকরা তো অনেকেই আছেন, দীঘা তো পর্যটনের জায়গা, এখন আবার খুব ভালো সময় আর কি। তো আবার গ্রীষ্মের ছুটিও পড়ে গেল, আপনারা জানেন। আমার স্কুলের কথা বলছি, সরকারি পাঠশালার কথা বলছি। তো সেখানে আহ্বান জানানো হয়েছে ধর নিরামিষ খাওয়ানো হয়। ব্যাপারটা কিন্তু খুব সিম্বলিক। ওই একদিন নিরামিষ খাওয়ানো হয় এমনটাই খবরে বলা হয়েছে, আমি যতদূর জানি। কিন্তু ওই একদিনটা আস্তে আস্তে বাড়তে বাড়তে শ্রীক্ষেত্রটাকে অতিক্রম করে, মানে জগন্নাথ ধাম যেটা বানানো হলো আর কি, অতিক্রম করে দীঘাতে যে আরও বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে না, তার কোনো নিশ্চয়তা আছে? একদমই নেই, বরং আছে। সেটাই ওরা করার চেষ্টা করবে। ওটা এখন তীর্থক্ষেত্র, দীঘাটা এতদিন পর্যটন ক্ষেত্র ছিল, সেটাকে ওরা জায়নিক শক্তি, তাদের যে খাদ্যাভ্যাস, সেটাকে মানে মানুষকে, সাধারণ মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য, ধর্মের নাম করে বিভাজন তৈরি করবার জন্য ওরা গীতাকে সঙ্গে নিয়ে, অবশ্যই গীতাকে সঙ্গে নিয়ে ওরা আর একটা নতুন ফ্রন্ট খুলে বসলো। দীঘা এখন নাকি তীর্থক্ষেত্র। আমার কাছে দীঘা পর্যটন ক্ষেত্র, সমুদ্র আকর্ষণ। আমি সেখানে এই কারণেই দীঘাতে যাব আগামীতে যদি যাই। জগন্নাথ দেবের মন্দিরের জন্য যাব না, গেলেও হ্যাঁ হয়তো বাইরে থেকে দেখলাম এইটুকুই। কিন্তু ওই যে অনেকে গদগদ হতে দান ধ্যান করেন মন্দিরে গেলে, সেটা কায়েমি স্বার্থের হাতেই যায়। সাধারণ মানুষের অর্থ কায়েমি স্বার্থের হাতে যায়। তো আমি অনুরোধ করব আমার সহযোদ্ধাদের, পাঠকদের, যেতেই পারেন, দেখে আসতেই পারেন, কিন্তু দান ধ্যানটা করতে চাইলে গরিব মানুষের হাতে সরাসরি দিন, ভিখারির হাতে সরাসরি দিন, অসহায়ের হাতে সরাসরি দিন, দান বাক্সে দেবেন না। কি আমাকে তো হিন্দু মনে হচ্ছে না? না, সমস্যা এখানে, প্রবলেমটা এখানে। তো যাই হোক, এবার দেখুন এই যে জগন্নাথ মন্দিরটা হলো, তার পেছনে কি কি রাজনীতি আছে আসুন আমরা দেখে নিই। একটা তো বললাম এই যে ফুড কন্ট্রোল, নিরামিষ প্রমোট করা, মায়াপুর অতিক্রম করে আরও বড় এলাকা, দীঘা একটা বড় জায়গা, সেটাকে যদি কবজা করা যায়, নিরামিষের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, পুরো দীঘা না হলেও একটা বড় অংশ, এবং সেটা তীর্থক্ষেত্র হিসেবে যদি করা যায়, একদিকে ব্যবসাটা হবে, বাণিজ্যটা হবে। ওরা এমনি এমনি বিনিয়োগ করে, মগজ ধোলাই করে প্লাস ব্যবসা। আগে হ্যাঁ, খোঁজ নিয়ে দেখবেন, সাধারণ ঘর, এসি ঘর, ডিলাক্স, সমস্ত রকম ঘরই আছে। যেমন মাল ফেলবেন তেমন মাপের ভক্ত আপনি। আগে হ্যাঁ, তেমন মাপের ভক্ত। তো যাই হোক, এবার দেখুন এই পুরীতে কিন্তু কিছুদিন আগেই আমি আলোচনা করেছিলাম, পুরীর মন্দিরের কর্তৃপক্ষ, ট্রাস্টি বোর্ড বা যারা আরও মহান্তরা রয়েছেন, তারা কিন্তু ইসকনের বিভিন্ন আচার আচরণকে নিয়ে তারা সমালোচনা করেছেন। সেটা খবরও আছে, আমি লিঙ্ক আবার দিয়ে দেব। ইসকনের এই বারবারন্ত এবং ধর্মের নাম করে বিভিন্ন রকমের যে কার্যকলাপ ওরা করে চলেছে, তাতে করে জগন্নাথ দেবের, আসল যে জগন্নাথ দেবের আদি মন্দির পুরী, সেটাকেই আমি কিন্তু মনে করব, ওটাই আমার কাছে
যদিও আমার কাছে এসব ভক্তি শ্রদ্ধা ব্যাপারগুলো দেখনদারির ব্যাপার আমার মধ্যে একদমই নেই, কিন্তু যদি তথ্যগতভাবে ধরা হয়, ঐতিহাসিকভাবে ধরা হয়, তাহলে অবশ্যই জগন্নাথ দেবের মন্দির বলতে আমি পুরীকেই বোঝাবো, দীঘা নয়। এটা এটা এজেন্ডা তৈরি করার জন্য এটা করা হয়েছে। এখানে ওই ভক্তি শ্রদ্ধার জায়গাটা নেই, একটা এজেন্ডা। তো যাই হোক, তাহলে এবার এই যে তখন থেকে একটা ক্ল্যাশ তৈরি হয়েছিল, এটা নতুন কিছু নয়, কিন্তু তারই একটা পাল্টা ইস্কন দেখিয়ে দিল। তো কী ভাবছেন যে মন্দিরটা হলো জাস্ট 10 মিনিটের কথাবার্তা হলো আর ইস্কনকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো দেখভালের? এটা কি 10 মিনিটের মধ্যে হয়েছে, না আগে থেকে প্ল্যানিং হয়েছে? অবশ্যই আগে থেকে প্ল্যানিং হয়েছে, স্বাভাবিক বুদ্ধিতে চাই বলে। তাহলে এই মন্দির তৈরির পেছনে অর্থনীতি বলুন, বিভিন্ন বিষয় বলুন, কৌশল বলুন, প্ল্যানিং বলুন, সেখানে কি ইস্কনের অবদান ছিল না? অবশ্যই ছিল, অবশ্যই ছিল। তাহলে মাননীয়া এখানে মন্দির উদ্ঘাটন করলেন, বেশ প্রাণ প্রতিষ্ঠাতে অংশ নিলেন, বা তিনিই করলেন। বহু মানুষ সমবেত হলো, জায়ান্ট স্ক্রিনে দেখানো হলো, গোটা দিন ধরে প্রচার হলো। এতে ওনার কি কি স্বার্থ পূর্ণ হলো? ওনারও তো কিছু স্বার্থ থাকতে হবে, নইলে শুধু জায়নিস্টদের স্বার্থ দিলে তো হবে না। তারা না হয় নিরামিষ প্রমোট করবে, তারা না হয় ব্রেন ওয়াশ করবে, তারা না হয় তাদের গীতা আমাদের সামনে তুলে ধরে তাদের ধর্মকেই একমাত্র সত্যিকারের হিন্দু ধর্ম, হ্যাঁ ওরা সেভাবেই ওরা প্রচার করে, একমাত্র তারাই সঠিক, বাকিরা সবাই গরু গাধা, হ্যাঁ এমনটাই ওরা মনে করেন, যেটা হয় আর কি, মতবাদ তৈরি করলে ওটাই হয়। তো তো সেটা তো তারা করবেনই, তার জন্য তারা প্রচুর অর্থ ঢেলেছেন। মায়াপুরের মন্দির তৈরি করতে কত অর্থ ঢোলে, কত $1,000,000 লেগেছে, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। তো এই ক্ষেত্রেও তারা কোনো না কোনো লগ্নি করেই থাকবেন, অবাক হওয়ার কিছু নেই, বেশ ভালো কথা। কিন্তু এতে করে আমাদের মাননীয়ার কী লাভ হলো? কী লাভ হলো? শাসক শ্রেণীর তৃণমূল কংগ্রেসের কী লাভ হলো, জনতার কী লাভ হলো সেটা বাদই দিলাম। তবে আপাতত জনতার যেটা লাভ হলো, যারা চাকরি বাকরি হারাচ্ছেন, রুটি রুজি হারাচ্ছেন, এই যে ভাতা দিচ্ছেন মাননীয়া, তিনি সব করে রেখেছেন। সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই ছাঁটাইয়ের পেছনে আছে, প্যানেল বাতিলের পেছনে আছে। এখনও যারা বুঝতে পারছেন না, তাদেরকে আরও সরল করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আসছি, এক্ষুনি বলবো। তো তারা কি করবেন? তাদের বেতন মানে মানে কি টেন্টেড অর্থাৎ অযোগ্য, বা যারা ভাতা তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, বা এই যে আবার প্রাইমারির 7 তারিখে শুনানি আছে যদ্দূর জানি, 7 না 8 মে মাসের, যাই হোক শুনানি আছে, তাদেরও খাড়া ঝুলছে 32,000-এর উপরে আপাতত। তো এরা জগন্নাথ দেবের মন্দিরে যাবেন, গিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ করে বলবেন, সব ঠিক হয়ে যাবে। একদম দারুণ দারুণ এফেক্টিভ হবে নিশ্চয়ই। তো পুরীর মন্দিরে যারা গিয়েছেন, গিয়ে দেখলেন যে না, কোনো কাজ হলো না, ফল হলো না, আমার মনোবাসনা পূর্ণ হলো না, তাহলে অবশ্যই এবারে দীঘার জগন্নাথ দেবের মন্দিরে যাবেন। গেলেই দেখবেন আপনি এমপ্যালেন্ড হয়ে গেছেন, অযোগ্য থেকে যোগ্য তালিকায় ঢুকে গেছেন, ভাতার বদলে বেতন চালু হয়ে গেছে। তো এই একটা পথ হলো, মাননীয়া করে দিলেন। এই অসহায় মানে ছাঁটাই হয়ে যাওয়া সরকারি শিক্ষক বলুন, অশিক্ষক কর্মচারী বলুন, হকার উচ্ছেদ হচ্ছে, হকার বলুন, আরও বহু মানুষ জীবিকা হারাচ্ছেন, তাদের একটা গতি হলো, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে একটা বড় গতি হলো। আর যাদের পকেটে পয়সা কড়ি থাকবে, তারা ওখানে গিয়ে মন্দিরে দেখে টেকে আসবেন, একটু সেলফি টেলফি নেবেন, ছবি টবি তুলবেন, ভিডিও টিডিও করবেন, যাদের পকেটে পয়সা আছে। এবং আপাতত যাদের ঘরে আগুন লাগেনি এখনও, তারা সেলফিবাজি করবেন, ঠিক আছে। কিন্তু যাদের ঘরে আগুন লেগে গেছে, অসহায় বোধ করছেন, রাজনৈতিক দল তাদের নিয়ে খেলাধুলা করছে, সামনে অন্ধকার দেখছেন, তারা কি করবেন? তারা কি গিয়ে ওখানে সেলফিবাজি করবেন? না না, তারা জয় জগন্নাথ রক্ষা করো, জয় জগন্নাথ রক্ষা করো, জয় জগন্নাথ রক্ষা করো, তাই তো?
দেখুন কাজ হয় কি না। মাননীয় আপনাদের সামনে সেই পথ খুলে দিলেন, ধন্যবাদ জানান। তো এবারে পুরীর মন্দির এখন আর আসল জগন্নাথ দেবের মন্দির নয়, ওটা আমাদের মানে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এবার এটাকেই প্রমোট করা হবে, এবং ইসকনের হাতে পয়সা কম নেই, অনেক বেশি। ওরা 10টা পুরীর মন্দির কিনে বেচে দিতে পারে, 10টা কেন 1000টা পারে অর্থনীতির দিক থেকে দেখতে গেলে। তো সুতরাং এখন এটাকেই শোকেস করা হবে। কিন্তু সেটা বুঝলাম, এটা না হয় বুঝলাম ওই ফোর্ডের সাফল্য, তাদের ব্রেন ওয়াশ থেকে শুরু করে ধর্ম এবং ধর্মকে কেন্দ্র করে ব্যবসা, এটা তাদের একটা, এবং নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবে এই জগন্নাথ দেবের মন্দির, নিরামিষ প্রমোট করা ইত্যাদি ইত্যাদি। এবং নিরামিষ থেকে অবশ্যই ল্যাব মিট, প্ল্যান্ট মিট, এসবই রিলেটেড। কিন্তু মাননীয়ার কী লাভ হলো, এই আমাদের রাজ্য সরকারের কী লাভ হলো? অবশ্যই ওই যে জয় শ্রীরাম, তার পাল্টা হলো জয় জগন্নাথ। এটা কিন্তু আমার উপলব্ধি, লিঙ্ক চাইবেন না কেন বলুন তো? ওই যে খেলাধুলা করতে হবে, তো সাধারণ মানুষকে তো একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিতে হবে। তাই প্রতিটি রাজনৈতিক দলই কিন্তু কোনো না কোনোভাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে, মিডিয়া সেভাবেই তাদের পোর্ট্রে করেছে, এবং তাদের কাজকর্মের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তারাও সেটা প্রতিষ্ঠা করতে চাইছে, যাতে করে সাধারণ মানুষ, তারা একটা নির্দিষ্ট দল, এই চিন্তাভাবনার মানুষ এই দলে যাবে, এবার এই ধর্মের মানুষ ওই দলের সঙ্গে থাকবে, এই রকমভাবে একটা ডিভাইড অ্যান্ড রুল, একটা বর্ডার লাইন করে ফেলা হয়েছে, যাতে করে দাঙ্গা, অসন্তোষ, খুনোখুনি যখন তখন লাগিয়ে দেওয়া যায়। কীরকম? এবার দেখুন, এই জয় শ্রীরাম জয় জগন্নাথকে যদি আপনি পলিটিক্যালি দেখেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, মানে রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। প্রথমত দেখুন, জয় শ্রীরাম কারা বলে? জয় শ্রীরাম বিজেপি, প্রথমে এলো বিজেপি, বেশ। তো জয় শ্রীরামের প্রতীককে রামচন্দ্র, সেটা কি? অযোধ্যার রাম মন্দির। ওরে বাবা, অযোধ্যার রাম মন্দির ওটা, বেশ। মাননীয়া কি বলেন? তৃণমূল, জয় বাংলা, জয় বাংলা। তার প্রতীককে জগন্নাথ দেবের মন্দির হলো আগে। হ্যাঁ, জয় শ্রীরামের পাল্টা জয় জগন্নাথ। এটুকুই না, আরও গল্প আছে, এখানেই শেষ নয়। এবার বিজেপি জয় শ্রীরাম, কাদের, মানে কারা মূলত সমর্থক, তাদের প্রোফাইল কীরকম? মূলত অবাঙালি, মূলত অবাঙালি। পশ্চিমবঙ্গের মধ্যে অবশ্যই কিছু বিজেপি সমর্থক আছেন, বাঙালি, বাংলা ভাষায় তারা কথা বলেন, কিন্তু তারা কম এখনও পর্যন্ত। তো এই রাজ্যে তারা যে কটা বাড়ছে তাদেরকে তো টাইট দিতে হবে, ওই জন্য জয় জগন্নাথকে তো আনতে হবে। বারে বাপরে বাপ, জয় শ্রীরাম বাড়লে চলবে, জয় জগন্নাথ দিয়ে ব্যালেন্স করতে হবে। তো আগে তো ছিলই না, ইদানিংকালে হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা, উনি তো বর্ডারে কেন নেই আমি বুঝতে পারছি না। উনি তো মেশিন গান হাতে এতক্ষণে তার বর্ডারে দাঁড়িয়ে থাকার কথা ছিল, তো উনি কেন যে মানে সেই সময়টা বর্ডারে না দিয়ে এখানে বসে বলছেন কি পাকিস্তানকে গাঁজা করতে হবে, পাকিস্তানকে গাঁজা করতে হবে। গাঁজা এবং গাঁজাটা তো ভালো জিনিস, সেবন করলে মহাদেবের প্রসাদ, মহাদেব ভালো, ওটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, অবশ্যই লিমিটেড পরিমাণে যদি গ্রহণ করেন। কিন্তু সেটাকে তো আমি দুর্নাম করতে পারি না, কিন্তু অত্যধিক পরিমাণে সেবন করলে সেটার তো প্রভাব পড়বেই। সেটাও ভালোও নয়, স্বাস্থ্যের পক্ষে, মনের পক্ষেও ভালো নয়, নার্ভের পক্ষেও ভালো নয়। তা উনি পাকিস্তানকে গাঁজা বানানো হোক, এরকম একটা ভিডিও আমি দেখলাম। তো আশা করি এডিটেড ভিডিও নয়। তো তিনি তাহলে ওই পাকিস্তান বর্ডারে গিয়ে বসে থাকুন না, লড়াই টড়াই করুন, কি মুশকিল। মানে এরকম একটা বীর মানুষ, সাহসী মানুষ, হ্যাঁ, মানে অপচয়, তো প্রতিভার অপচয়। এসব মানুষকে কেন যুদ্ধে পাঠানো হয় না, আমি অবাক হয়ে যাই। সাধারণ মানুষগুলো মারামারি করছে, ওনাকে কখনো দেখেছেন মারামারি করছেন কারোর সাথে? ওনার চেনা মুসলমান কি নেই? মুসলমান কি, হিন্দু মুসলমান কিন্তু শুরু হয়ে গেছে অনেক জায়গায়, আসছে এক এক করে। খেলাটা কি ভয়ঙ্কর, সতর্ক থাকুন।
তাহলে বিজেপি মানে জয় শ্রীরাম মানে বিজেপি, মানে রাম মন্দির, এটা গেল বেশ। আর কি মানে আরএসএস থেকেই তো নরেন্দ্র মোদী, বেশ। আর কি মূলত অবাঙালি, হিন্দি স্পিকিং, বেশ। তাহলে একটা লাইনে সরিয়ে রাখুন। এবারে আসুন জয় বাংলা মানে কি, জয় বাংলা এবং জয় জগন্নাথ এসে গেল, মানে হচ্ছে কি অবাঙালি নয় কিন্তু, মানে এই বাংলা, শুধু বাংলা মানে পশ্চিম বাংলা শুধু নয়, শুধু আরও অনেক গল্প আছে, আগামীর কথা আমি বলে দিয়েছি। আবার মিলন হতে পারে, সতর্ক থাকুন। যদি অবশ্য সতর্ক থাকার উপায়ও আমাদের নেই, তবে হ্যাঁ, ভ্যাকসিনটা থেকে তো বাঁচতে হবে, ওটা তো আমরা পারি। আগামীতে আবার জোর কদমে দেবে ওরা। তো যাই হোক, তাহলে জয় বাংলা, জয় জগন্নাথ, এরা কি, এটা হলো বাঙালিদের, মানে অবাঙালি নয়, বাঙালি। তাদেরকে বাংলা পক্ষ, ওরে বাবা, জানেন না কী হারে প্রমোট করা হচ্ছে, বইমেলায় স্টল দেখেননি? হ্যাঁ, তাহলে খেলাটা কি আলটিমেটলি শুধু বিজেপি বনাম তৃণমূল নয়, কিন্তু জগন্নাথ দেব বনাম অযোধ্যার রামচন্দ্র নয়, ওটা ভুলে যান। খেলাটা হচ্ছে বাঙালি বনাম অবাঙালি। আরও বড় প্রেক্ষাপটে নিয়ে যান। বাঙালি মানে এখানে হিন্দু মুসলমান সবাই, অর্থাৎ রামচন্দ্র আর কি, অযোধ্যার রামচন্দ্র যিনি, জয় শ্রীরাম যিনি, তিনি শুধুই হিন্দুর, তাই তো প্রচার হিন্দু রাষ্ট্রের ক্ষেত্রে উনি তো থাকবেন। কিন্তু জয় জগন্নাথ দারুণ, কিসের প্রতীক? হিন্দুরও প্রতীক, মুসলমানেরও প্রতীক, ভ্রাতৃত্বের প্রতীক। অর্থাৎ বাংলা মানে বাংলা ভাষাভাষী মানুষ, বোঝানো গেছে? খেলাটা খুব ইন্টারেস্টিং না? ওই জন্যই অমুক পক্ষ, বাংলা পক্ষ, অমুক পক্ষ তৈরি করা হয়েছে। কেন? অথচ দেখুন ওদিকেও সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক আছে যারা হিন্দিতে কথা বলে বা বাংলা যারা জানে না বা অন্য ভাষায় কথা বলে, তারাও সাধারণ মানুষ। আবার এখানেও যারা, তারাও সাধারণ মানুষ, হিন্দু মুসলমান যাই হোক, কিন্তু পক্ষ নিতে হবে। আপনাকে কোনো একটা পক্ষ নিতেই হবে। আপনি যদি একটা পুরো ব্যাপারটাকে ধরতে পারেন, ধরে যদি আপনি সাধারণ মানুষের সামনে বলেন, তারা খাবে না, দূর এ কী বলে, বোঝাই যায় না। আপনি কোন পক্ষ বলতে হবে? আপনি জগন্নাথে আছেন না আপনি জয় শ্রীরামে আছেন? আপনি বাংলা পক্ষে আছেন না আপনি অবাঙালি পক্ষে আছেন? একবার বলতে হবে। আপনি তৃণমূলের না আপনি বিজেপির? এখন তো সিপিএম এই ক্ষেত্রে শূন্য, কিন্তু সিপিএম শূন্য মানে কি সিপিএম থেমে আছে? না, সেখানে আবার বুদ্ধিজীবীরা আছেন, তাদেরকেও কাজ করে রিসেট করা হচ্ছে, আসছি, তাদেরকেও কাজে লাগানো হচ্ছে। তাহলে এইভাবে একটা এমন বাতাবরণ তৈরি করা হয়েছে যাতে করে সংঘাতের ময়দানটা তৈরি থাকে, রক্তগঙ্গাটা বওয়ানোর প্রস্তুতি থাকে এবং মরবে সাধারণ মানুষ। আমি আগে বলেছিলাম একবার কেন বহুবার, যে সাধারণ মানুষ দাঙ্গায় মরে, যুদ্ধে মরে কেন বলুন তো? সাধারণ মানুষই তার জন্য দায়ী, কারণ তারা বুদ্ধি প্রয়োগ করে না, তারা মগজের অনুশীলন করে না। একটা সময় ছিল যখন মিডিয়া ছিল না, তখন রাজারা ভয় দেখিয়ে প্রজাদেরকে কন্ট্রোল করত। মেকিয়াভেলি প্রিন্স বলে অসাধারণ একটি গ্রন্থ লিখেছিলেন। তো সেখানে এই ভয় দেখানোর কর্মকলাপ অনেক জায়গাতেই রয়েছে, কিভাবে প্রজাদের কন্ট্রোল করতে হবে। কিন্তু এখন কিচ্ছু দরকার নেই, এখন মিডিয়াই যথেষ্ট। মিডিয়া মগজটাকে যখন আপনি হাইজ্যাক করে নিচ্ছেন, তখন আর সাধারণ মানুষ শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে, যেটা আগে ছিল, অনেক ক্ষেত্রেই ঘটেছে, স্পার্টাকাসের লড়াই আমরা জানি। এখন সে সম্ভাবনাই নেই, কারণ মগজ ধোলাই করে মিডিয়া দিয়ে মানুষকে ভাগাভাগি করে দাও। একে বেশি সুবিধা দাও, ও খেপে যাবে, ওকে বেশি সুবিধা দাও, ও খেপে যাবে, এইভাবে ডিভাইড করো। আমরা সেটা বুঝতে পারি না,
কীরকম দেখুন। সাধারণ মানুষ কি করছে, এর মধ্যে কি কি ঘটছে দেখুন, এবং ক্ষতি হচ্ছে, সর্বনাশ হচ্ছে সাধারণ মানুষ। দেখুন সরকারের মধ্যে কি কি করেছে আগে দেখে নিন। গুজরাটে বা অন্যান্য জায়গায় ইতিমধ্যে বেশ কিছু বস্তিকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে কারা থাকতেন? গরিব মানুষ থাকতেন, অবৈধ বাংলাদেশি নাকি থাকতেন, তাদের কাছে নাকি আধার কার্ড আছে ইত্যাদি আছে, কিন্তু সবই পশ্চিমবঙ্গ থেকে নাকি করা, অতএব সবই বাংলাদেশি এমনটা বলা হচ্ছে। অর্থাৎ ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, সবাই মুসলমান ওরা, বুঝলেন তো, এটাই দোষ, ওরা হলো মুসলমান। বেশ, কিন্তু তারা সাধারণ মানুষ। কিন্তু আমাদের দেশে তো ধনকুবের মুসলমান নেই, আছে তো, তাদের কিছু হচ্ছে না। ওই যে আগের ভিডিওতে বলেছে শাহিদ খান, পাকিস্তানের আদানি ভারত থেকে তার ইনভেস্টমেন্ট তুলে নিয়েছেন বা তাকে ইনভেস্টমেন্ট তুলতে বলা হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ পাকিস্তানিকে ঘর ছাড়া হতে বাধ্য করা হচ্ছে, তারা চলে যাচ্ছেন। ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও তাদেরকে আউট করা হচ্ছে। তাহলে প্রভাবশালী যেসব পয়সাওয়ালা পাকিস্তানি, তারা তো রয়ে যাবেন, তারা যখন তখন আসবেন আমাদের দেশে, বিলিয়নিয়ার হলে তো কথাই নেই। কি তাহলে কারা মার খাচ্ছে, কাদের বাড়িঘর ভাঙা হচ্ছে? সাধারণ মানুষ। ঘটনাচক্রে মুসলমান, কিন্তু সাধারণ মানুষ। শুধু তাই নয়, আর কি হচ্ছে, বাংলা থেকে, এমনকি মুর্শিদাবাদ, মালদা থেকে যেসব ইসলাম ধর্মাবলম্বী যুবক বাইরে কাজ করতে চায়, অন্য রাজ্যে কাজ করতে চায়, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। কি অপরাধ? না, তারা মুসলমান। বেশ, এবার যদি তারা পাল্টা দেওয়া শুরু করে, বাংলা পক্ষকে রেডি করে রেখেছে জানেন তো, বা এরকম লোকজন রেডি আছে, সতর্ক থাকুন। এইরকমভাবে যদি ভিন্ন রাজ্যে গিয়ে বাঙালি বলে, মুসলমান হোক যাই হোক, ওই যে বাঙালি বলছে বাঙালি, তাদেরকে যদি এভাবে অত্যাচার করা হয়, কাজকর্ম না দেওয়া হয় বা ছড়িয়ে দেওয়া, লার্জ স্কেলে কিন্তু হচ্ছে না, টপ লেভেলে যারা আছে, বড় বড় বাঙালি, পয়সাওয়ালা বাঙালি, যারা ফেসবুকে পোস্ট দেন, এরকম ফেসবুকে কে নেই এখন, বিলিয়নিয়াররাও সোশ্যাল মিডিয়ায় আছে, ট্রাম্পও সোশ্যাল মিডিয়ায় আছেন, টুইট করেন, তো তাদের কিছু হবে না। কিন্তু এই যে গরিব মানুষগুলো, পরিযায়ী শ্রমিক, তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। কারা করছে? যারা করছে তারাও সাধারণ মানুষ, কদিন পরে তাদেরকেও খেদানো হবে। তো এই বস্তিগুলো এখন জানেন তো প্রাইম টার্গেট। কেন? শুধু ওই বস্তি নয়, শুধু দিল্লি, গুজরাট এসব জায়গার বস্তি নয়, কলকাতার বস্তিগুলো জেনারেলি শহরের মধ্যে হয়, হার্ট অফ দ্য টাউন হয় বা শহরের আশেপাশে হয়, একটা বড় জায়গা মিলে। ওরা বলবে অবৈধ নির্মাণ, অবৈধভাবে করেছে। বেশ, কিন্তু ওই জায়গাটায় যদি পুড়িয়ে দিয়ে, আগুন দিয়ে আদানি আম্বানিদের হাতে দিয়ে দেওয়া হয়, তখন সেটা বৈধ হয়ে যায়। কেন? ওই যেটা দিয়ে দেয় তারা, করে কমবে খায় রাজনৈতিক দল, তো রিসেটও হয়ে গেল। অর্থাৎ গরিব মানুষ যখন কোনো জায়গায় বসে, রুজির দুমুঠো খাওয়ার জন্য বসে, রোজগারের জন্য বসে বা থাকার জন্য ব্যবহার করে, সেটা অবৈধ হয়ে যায়, তখন সরকারি সম্পত্তিতে এনক্রোচমেন্ট বলা হয়। আর যখন আদানি আম্বানিরা দখল করে নেয়, ওই যে গুজরাটের কাছে আদানি সোলার প্ল্যান্ট বানাচ্ছে পাকিস্তানকে বিদ্যুৎ বিক্রি করবে বলে, ওটা তো অবৈধ, মানে, কিন্তু আইন করে আদানির স্বার্থে সেটাকে হ্যান্ডওভার করা হয়েছে। আমি আগের ভিডিওতে বলেছি, অর্থাৎ অর্থ, টাকা, এটাই মূল কথা। আইন টাউন ওরা তো ছোটোবেলা থেকেই জানি, কিন্তু সেই প্রক্রিয়াটা আপনারা বুঝতে পারছেন না বলে, আমার সহযোদ্ধারা বুঝতে পারছেন, কিন্তু অনেকেই বুঝতে পারছেন না বলেই এত কিছু বলা। তাহলে এই প্রাইম জায়গা, এই ল্যান্ডগুলো, বস্তিগুলোতে সব এই কর্পোরেটদের শপিং মল বলুন, এই বলুন, সেই বলুন, হাউজিং প্রজেক্ট বলুন, অমুক প্রজেক্ট বলুন, তার জন্য এগুলোকে খালি করা হচ্ছে। তো এখানে পেহেলগাঁওয়ে যদি হামলাটা করানো না হতো, তাহলে এটা করা যেত। বাস, লোকজন বলছে দারুণ হয়েছে, ঠিক হয়েছে, ঠিক দেখ কেমন লাগে। সাধারণ মানুষই গিয়ে সেখানে মন্তব্য করছে সেই সব ভিডিওতে। তারা জানে না তাদের বাড়িঘরও কিছুদিন পরে, তাদের জীবিকা রুজিও কিছুদিন পরে ভোগে যাবে, তারা জানে না।
এবং যাদের গেছে অলরেডি ভোগে, তারা তো ওখানে গিয়ে কমেন্ট করার মতো অবস্থাতেই নেই। তারা ভাবছে আমার কি হবে, কবে আমার কি হবে, হায় রে আমার কি হবে, তাদের তো চিন্তায় ঘুম হচ্ছে না। কিন্তু ওদের এখনও যায়নি, ঘরে এখনও আগুনটা লাগেনি, তাই ওখানে গিয়ে বলছে খুব ভালো, দারুণ হয়েছে, এই তো দেশ এগোচ্ছে। উৎখাত হয়ে গেল। আচ্ছা, আর কি? আচ্ছা বলুন তো, এই যে বস্তি উৎখা হলো, এত এত ঘর জ্বালিয়ে দেওয়া হলো, সাধারণ মানুষ গেল, তাদের আশ্রয় চলে গেল, তাদের খবর আমরা রাখতেই পারবো না, শুধু ওইটুকু তারপর তারা কি করলো আমরা জানি না। কেউ যদি এখন ওই যে আস্তানা চলে গেল, কেউ যদি এখন অমুকটা করে তমুকটা করে, তখন তারা ক্রিমিনাল হয়ে যাবে, তখন ওই সম্প্রদায়কেই দাগিয়ে দেওয়া যাবে যে এই যে চোর, এই যে ডাকাত, তাই তো? কত পথ খুলে যাচ্ছে। আচ্ছা এত কিছু হলো, একটা সন্ত্রাসবাদীকে মারা গেল, ওই যে যারা এসেছিল 8 ঘন্টার অপারেশনে 28 জনকে মেরে দিয়ে চলে গেল, নাম টাম জিজ্ঞাসা করলো, হিন্দু না মুসলমান নাকি, ওই সময়টাও ওরা পেয়েছিল। তো তাদের কি কাউকে পাওয়া গেল? পাওয়া গেল না। পাকিস্তানের কোনো গিয়ে ভারত আক্রমণ কিছু করলেও তো সাধারণ সৈন্যই মরবে। আমি বলতে চাই টপ লেভেলের কেউ মারা গেল? কেউ মারা যাবে না। তাহলে কে মরছে? কারা? আমাদের দেশের মধ্যেই সাধারণ মানুষকে উৎখাত করা হচ্ছে দেশপ্রেমের নাম করে। হিম্মত আছে, কারণ ওখানে চীন বসে আছে, পাকিস্তানের সাপোর্টে ওদিকে চীন বসে আছে, তাহলে চীনের সঙ্গেও লড়তে হবে। এদিকে আমেরিকা আবার আছে আমাদের পক্ষে, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প তো মানে কারো পক্ষে থাকে না, এরা বাজারের জন্য থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এখন যদি সেরম যুদ্ধ লাগে, তাহলে এই যে আদানি আম্বানির বাজার, এই যে ধরুন লিথিয়াম হবে কাশ্মীরে, লিথিয়ামের খনি, এরকম 6খানা বড় বড় খনি আদানির দখলে আছে, ওরা সাম্রাজ্য বিস্তার করছে, এগুলো বাধাপ্রাপ্ত তো হবে, অবশ্যই হবে। আগে গুছিয়ে টুচিয়ে নেবে, তারপরে প্ল্যান মাফিক কোনো এলাকায় যুদ্ধ করা যাবে। সর্বত্র যুদ্ধ হবে না। মাথাটা খেয়াল করুন, এটা হচ্ছে যুদ্ধের নাম করে সাধারণ মানুষকে উৎখাত করা, সাধারণ হিন্দু সাধারণ মুসলমানের ক্ষতি করা, সর্বনাশ করা। দিল্লি বোম্বাইয়ে যদি বোমা পড়ে, জায়নিক শক্তি বুঝলাম যে বলবে ভাই আদানি আম্বানির বাড়িতে বোমাটা ফেলো না, অন্য জায়গায় ফেলো, ঠিক আছে। কিন্তু ওই যে স্মার্ট বোমা বলুন, যাই বলুন, সবই এখনও 100% অ্যাকুরেট নয়, এদিক ওদিক হতে পারে, রিস্ক থাকে, তাতে করে অনেকেরই প্রাণ চলে যেতে পারে, সমস্যা যুদ্ধ হলে, বা কোলাটেরাল ড্যামেজ হতে পারে, তাদের ব্যবসার ক্ষতি হতে পারে। এটা দেখা গেল পুরো অফিস ভেঙে গুঁড়িয়ে গেল, 20 তলা অফিস, ক্ষতি হবে না? তাই ওরম যুদ্ধ এখন হবে না, নিশ্চিন্ত থাকুন। আগে ওরা ইন্স্যুরেন্স করে নেবে, তারপরে সেফ জায়গায় যাবে। জানেন তো ওইসব বিলিয়নিয়ারদের জন্য সেফ জায়গা থাকে, বাংকার থাকে, বা অন্য দেশে চলে যাবে প্রাইভেট জেটে করে। তখনই বুঝবেন যুদ্ধ হবে, যখনই দেখবেন, খেয়াল রাখবেন, খোঁজ রাখবেন, দেখবেন আদানি বিদেশে চলে গেল, আম্বানিও বিদেশে চলে গেল। আমাদের যে বড় বড় বিলিয়নিয়ারগুলো আছে, তারা একযোগে দেশ ছাড়ছেন। এইরকম হলেই বুঝবেন, এবং টপ লেভেলের নেতা যারা রয়েছেন তারা দেশ ছাড়ছেন, তখনই বুঝবেন যুদ্ধ হবে। মিলিয়ে নেবেন আমার কথা। এটা মাথাটা খেয়াল, মগজটা খেয়াল রাখুন, মগজটাকে কাজে লাগান। যুদ্ধ বলতে যে বড়সড় যুদ্ধ, যেখানে ফাইটার প্লেন থেকে বোমা পড়বে, বম্বার থেকে বোমা পড়বে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, সেরকম যুদ্ধের কথা যদি ভাবেন, তাহলে দেখবেন প্রথমেই খেয়াল রাখবেন এই টপ লেভেলের বিলিয়নিয়ার এবং টপ লেভেলের রাজনৈতিক নেতারা দেশে থাকবে না, বা তারা বাংকারের মধ্যে ঢুকে যাবে, সেফ জোনে ঢুকে যাবে। সেটা যখন হবে, তখন বুঝবেন হ্যাঁ এই তো যুদ্ধ হবে সামনে, অ্যালার্ট থাকবেন। এটা খেয়াল রাখুন, বোঝার খুব সহজ উপায়। আর কি হলো? সাধারণ মানুষ কি করছে? সাধারণ মানুষকে মারছে। কি ঘটনা?
একটি নারী, সে নাকি কোনো ভিডিওতে ইসলামের অপমান করেছে। সাজুগুজু নারী, কিন্তু এরা সেলফি তোলা নারী, সাজুগুজু নারী। কোনোদিন কোনো ইন্টেলেকচুয়াল বা কোনো মননশীল বিষয় নিয়ে এদেরকে কোনো আলোচনা বা ভিডিও করতে দেখবেন না। হয়তো কোনো রাজনৈতিক দলের খপ্পরে পড়েছে, আইটি সেলের হতে পারে, অথবা ওই দেশপ্রেমের আবেগ উঠলে পড়েছে। ওই আমরা তো শিক্ষিত মানুষের মধ্যেই, তথাকথিত শিক্ষিতদের মধ্যে সাম্প্রদায়িকতাটা বেশি, এটা আমার স্টাডি, এবং আমি দাবি করে বলতে পারি শিক্ষিত মানুষের মধ্যে, ডিগ্রিধারী শিক্ষিত মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা বেশি, কারণ তারা সহজে ব্রেন ওয়াশের শিকার হন। অশিক্ষিত মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় নেই, নিজের জীবনযাপন নিয়ে ব্যস্ত, কাল কী খাবেন, তাদের মধ্যে সাম্প্রদায়িকতা নেই বললেই চলে। হুজুররা খেপালে বা তথাকথিত অন্য কোন নেতা ফেতা খেপালে আলাদা কথা, তারা নিজের বুদ্ধিতে নিজের বুদ্ধি প্রয়োগ করে সাম্প্রদায়িক হন না। কিন্তু এরা, আমাদের তথাকথিত শিক্ষিতরা, নিজের বুদ্ধি প্রয়োগ করে হন তা নয়, বুদ্ধিকে চালিত হতে দেন। মিডিয়া চালিয়ে দেয় ওদেরকে সহজেই। ওই যে একটু পড়াশোনা করতে পারেন, খবরটা পড়লেন, খবরের ভেতরে কি আছে খোঁজ নিলেন না, সেই দৌড় তাদের নেই। তাহলে এবার কি হলো, সেই মেয়েটি, সে ইসলামের বিরুদ্ধে কি খারাপ কিছু বলেছে, এবার তাকে থ্রেট করেছে বা রেপ করবে এরকম বলে থ্রেট করেছে একজন মুসলিম ইসলাম ধর্মাবলম্বী কোনো যুবক। সে, তার বাড়িঘর যদি দেখেন, খুবই নিম্নবিত্ত গরিব পরিবারের ছেলে বলা যায়। তাহলে এই যে মেয়েটি, যে ইসলামের মানে ওই কাশ্মীরকে কেন্দ্র করে তার এত আবেগ উঠল, সে আইটি সেলের হোক আর যাই হোক, সে যে ভিডিওটা করলো, সে সাধারণ মানুষ, সাধারণ একটি মেয়ে, এবং তাকে যে থ্রেট দিল, সেও সাধারণ এক মুসলমান। কেন কোনো কোটিপতি মুসলমান কি ফেসবুকে নেই, সোশ্যাল মিডিয়াতে নেই? ভিডিওটা কি কেউ দেখেনি? তারা তো কেউ থ্রেট দিল না, কে দিল? সাধারণ একটা মুসলমান। ভাবুন তাহলে সাধারণ মানুষের সঙ্গে শত্রুতা করছে। এবার রাজনীতি খেলাটা দেখুন, খেলা রেডি আছে, ছক রেডি আছে। এইবার সেই মেয়ে পুলিশে অভিযোগ জানালো যে আমাকে এরকম করে, আমি ভিডিও করেছি বলে আমাকে থ্রেট করছে, আমাকে রেপ করার ভয় দেখাচ্ছে, এইসব করছে। সঙ্গে সঙ্গে পুলিশ চলে গেল। এবার পুলিশ গিয়ে সেই বাড়ির ছেলেটি যে অভিযোগ করেছে তার বাড়িতে নাকি পাহারা দিচ্ছে। ভাবুন, এটা আবার তথাকথিত কোনো হিন্দুত্ববাদী আমার মনে হলো, মানে সে আবার গিয়ে পুলিশকে ধরছে, ধুয়ে বলছে, হ্যাঁ আপনি অভিযোগ করেছে সেই মেয়েটি, তাকে প্রোটেকশন দিচ্ছেন না, সেখানে কোনো প্রোটেকশন নেই, তার বিপদ হতে পারে। তা না করে আপনি এই যে অভিযোগ করেছে তার বাড়ির সামনে পুলিশ বসিয়ে চলে এসছেন, আপনারা লজ্জা করে না? সে তো বাড়িতে নেই, সে তালা দিয়ে পালিয়েছে। তাহলে আপনারা এটা কি করছেন? তাহলে আপনারা তৃণমূলের হয়ে কাজ করছেন। তার মানে কি দাঁড়ালো? তৃণমূল মুসলমানকে প্রোটেকশন দিচ্ছে। বুঝলে, যে অপরাধী, যে থ্রেট করেছে তাকে প্রোটেকশন দিচ্ছে, এটাই তো ভিডিওতে জানালো। অর্থাৎ কি হলো? তৃণমূল হচ্ছে মুসলমানের দল। হ্যাঁ, আর বিজেপি কি হলো? হিন্দুদের দল। ভালো, মুসলমান খারাপ, হিন্দু ভালো, অতএব চালাও। এই হলো খেলাধুলা চলছে। শুধু তাই নয়, মানুষ আবার রাজনৈতিক দল ছাড়া কিছু বোঝে না। উত্তরপ্রদেশের কোনো একটি ছেলেকে দেখলাম, খুব মর্মান্তিক ভিডিও, তাকে জয় শ্রীরাম বলানো হয়েছে। ওই হিন্দুত্ববাদীরা, মাথা মোটা হিন্দুত্ববাদীরা, কদিন পরে কার হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হবে কবে, অনেকেই তো চলে যাচ্ছেন। আশা করি তাদের হবে না, কিন্তু হতেই পারে, প্রার্থনা করি যেন না হয়। সে বোধ তো তাদের নেই, নিয়েছেন 2-3 ডোজ, হল মোদি, গড় মোদি। তাকে দিয়ে বিভিন্ন রকম কথা বলানো হচ্ছে, কলার ফলার ধরছে, তারপরে কি পাকিস্তানের পতাকা নিয়ে তার উপর তাকে পেচ্ছাপ করাচ্ছে। এটা আবার ভিডিও করেছে। বাবুন, মাথা কি মোটা হয়? ওই যে দেশভাগটা এই কারণেই হয়েছে। দেশভাগটা কারা করলো, কেন করলো, কী উদ্দেশ্যে করলো, সে খবর তারা রাখে না, তাদের জ্ঞানও নেই। তাদের দৌড় ওই যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর এই হিন্দুত্ববাদীর দৌড় ওই পর্যন্ত, গরু ওই পর্যন্ত দৌড় আর কি।
তাহলে কি যারা এটা করাচ্ছে তারা সাধারণ মানুষ? তাহলে এইভাবে একটা বিস্ফোরক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কেউ প্ল্যান করে করছে, আইটি সেলের লোকজন এমনও আছে যারা চাইছে দাঙ্গা বাঁধানো হোক, তাদেরকে পয়সা করে দেওয়া হয়েছে, অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, এসব উত্তেজক কথাবার্তা বলে ফেসবুক গরম করবার জন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, অথবা কেউ না জেনে করছে, এরকমও আছে। অবোধ, মাথায় কিছু নেই, এটা যে বুমেরাং হয়ে আসতে পারে, এবং দাঙ্গা ভাত হলে সাধারণ মানুষই যে মরে সেই ব্যাপারটা তাদের জানা নেই। তারা ভাবছে যে আমার ঘরে তো আমি ঠিক থাকবো। এরকম অনেকেই জানেন তো ভেবেছিল, নোয়াখালীর সময় ভেবেছিল, ক্যালকাটা কিলিংয়ের সময় ভেবেছিল। আর এই শিক্ষিত শ্রেণীর আরও বেশি বিপজ্জনক, হিন্দু মুসলমান নির্বিশেষে। এরা কি করে বলুন তো? এরা ফেসবুকে থেকে বাজার গরম করবে, দারুণ দারুণ বীরত্বের কথা বলবে, বিদ্বেষ ছড়াবে, ছুরি দেখাবে, হিন্দু মুসলমান নির্বিশেষে দারুণ দারুণ করবে, করে দারুণ দেশপ্রেমী সাজবে। হিন্দুত্ববাদী হলে তো কথাই নেই, হিন্দুত্ববাদী প্লাস দেশপ্রেমী এখন তো সমার্থক হয়ে গেছে। কিন্তু কাজের সময় এসব শিক্ষিত লোকজন, মানে এরা তো শিক্ষিত নয়, মানে ডিগ্রিধারী বলুন বা প্রকৃত শিক্ষিত হলে তো এরকম আচরণ করতো না, না? ওই তো তথাকথিত শিক্ষিত, এরা কি কিন্তু কাজের সময় একদম পাবেন না। ওরে বাবা, যদি সত্যি সত্যি দাঙ্গা বাঁধে কিছু হয়, এরা ভড়কে দেবে। কিন্তু আপনি যদি বলে ভাই আপনি তো এটা বলেছিলেন, আমি তো শেয়ার করেছিলাম, আমিও আপনার সঙ্গে সমর্থন করে আমিও একখানা ভিডিও বানিয়েছিলাম, তো আমার বাড়িতে তো লোকজন তেড়ে এসেছে, পাড়ায় দাঙ্গা হচ্ছে, আসুন আমরা একসঙ্গে মোকাবিলা করি, তখন পাবেন। ধারের কাছে পাবেন না, ত্রিসীমানায় পাবেন না। কি মিথ্যা কথা বলছি? না, আমি টেস্ট করে দেখেছি, এরকম বহু হিন্দুত্ববাদী দিকে আমি টেস্ট করে দেখেছি। ওই যে একটা সময় জিহাদিদের বিরুদ্ধে লেখালেখি করতাম, জিহাদি এই যারা জায়নিস্ট শক্তিরাই যাদেরকে প্রমোট করে, আমি বারবার করে বলি, তথ্য আছে, বলেছি, চক্রবয়ে দিনরাত্রিতে লিখেছি, অনেক জায়গাতেই লিখেছি, বলেছি। তো সেই সময় ওই যে বসিরহাটে মনে আছে এরকম একটা দাঙ্গা পরিস্থিতি বা দাঙ্গা মানে চরম অরাজকতা তৈরি হলো। একটি ছেলে, কম বয়সী ছেলে, সে একটা বিশ্রী ছবি, নবীকে কেন্দ্র করে একটা বিশ্রী ছবি, অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করেছিল। স্বাভাবিকভাবেই একটা বাজে প্রতিক্রিয়া হয়েছিল, সেটা ওরা চেয়েছিল আর কি, এটা প্ল্যান করেই করা হয়েছে। হঠাৎ করে একটা ছেলে ওরকম করে ছবি, হঠাৎ করে তার মাথায় আসবেই না, ওরকম ছবি আসবেই না। সেই সময় হলো, এবার সঙ্গে সঙ্গে ফেসবুক গরম, এই যে সব করছে মুসলমানেরা, এদের বাড় বেড়েছে, এদের পাল্টা দিতে হবে, অমুক তমুক, বাড়িতে অস্ত্র রাখুন, এদের কাছ থেকে কেনাকাটা করবেন না, এদেরকে বর্জন করুন, এরকম বলা শুরু হয়ে গেল। তখন আমি কয়েকজনকে ফোন করে বললাম, এভাবে ফেসবুকে তো নয়, চলুন আমরা ওই যেখানে ঘটনাগুলো ঘটছে মিডিয়া বলছে আমরা সেখানে চলে যাই, ডায়মন্ড হারবারেই হোক, বসিরহাটেই হোক, আমরা চলে গিয়ে আমাদের যারা বিপন্ন তাদের পাশে দাঁড়াই, এবং যারা এরকম আক্রমণ করছে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, বা দুই সম্প্রদায়ের মধ্যে একটা আলোচনা চক্রের চেষ্টা করি। চলুন যেখানে হচ্ছে সেখানে যাই। কেউ গেল না। ওরে বাপ রে, দ্বিতীয়বার ফোন করলে ফোনই তোলে না, সুইচ অফ। তখনই আমি এই তো শিক্ষিত কি স্বধর্মে নিধনাংশে এরকম ওদের লেখা থাকে, আমি বুঝে গেছি, আমি মাঠে নামা লোক, হিন্দু মুসলমান সবার সঙ্গে মিশি, সর্বত্র গেছি, রাত কাটিয়েছি, শুধু গ্রামেগঞ্জে নয়, বড় বাজার, বাগড়ি মার্কেট, চাঁদনি মার্কেট, সর্বত্র কেনাকাটাও করি এদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে। সেই সুযোগে কথাবার্তা বলি, আলোচনা করি, শত্রুকে চেনাই। কিন্তু জানেন, অশিক্ষিত মানুষের কিন্তু একটা গুণ আছে, এরা ডিগ্রিধারী নয়, এরা সাম্প্রদায়িক নয়, কিন্তু যদি পাশের লোকটি বিপদে পড়ে, মানে পরিচিত লোক,
হয়তো রিক্সাওয়ালা, সেও রিক্সাওয়ালা, সেও জরির কাজ করে, সেও জরির কাজ করে, পাশাপাশি দোকান, সে কিন্তু ছুটে যায়, পাশে হেল্প করতে চায়, পালায় না, পালায় না, এরা অন্তত চেষ্টা করে। আর সবার আগে পালায় এই শিক্ষিত লোকগুলো, ডিগ্রিধারী লোকগুলো। আমি নিজে ডিগ্রিধারী হয়ে বলছি, আমার তো ডিগ্রিটা কম নেই। এটা আমার অভিজ্ঞতা। গোপাল পাঠার সঙ্গে যারা ফাইট করেছিল গ্রেটার ক্যালকাটা কিলিংয়ে, পাল্টা দিয়েছিল, জিহাদিদেরকে পাল্টা দিয়েছিল, তারা কারা ছিল? শিক্ষিত লোকজন ছিল? অধ্যাপক ছিল? স্কুল শিক্ষক ছিল? না, গোয়ালা, ছুতোর। গোপাল পাঠা নিজে কসাই, সাধারণ খেটে খাওয়া মানুষ ছিল। প্রোফাইলগুলো তো বললাম, দর্জি, গোয়ালা, ছুতোর, কামার, কুমোর, এই গোত্রের লোকজন পাল্টা দিয়েছিল। তাই সাবধান, এই তথাকথিত শিক্ষিত মানুষজন যারা হোয়াটসঅ্যাপ কাঁপাচ্ছে, ফেসবুক কাঁপাচ্ছে, দেশপ্রেমী বলে নিজেকে জাহির করছে, তাদের উস্কানিতে, তাদের ভড়কানিতে নিজেকে জড়াবেন না। ঠান্ডা মাথায় ভাবুন, ক্ষতিটা আপনারই হবে, সাধারণ মানুষের হবে, টপ মোস্ট লেভেলের কারোরই হবে না। রাজনৈতিক নেতা তো ছেড়েই দিন, বিলিয়নিয়ার তো ছেড়েই দিন, হবে না কারো, আপনাকেই ভুগতে হবে। তাই আপনার ব্যবসা যাবে, আপনার প্রিয়জন যাবে, আপনার বাড়িঘর যাবে। ইতিমধ্যেই যা ঘটেছে, অত্যাচার বলুন, সবই সাধারণ মানুষের উপরই হচ্ছে। সরকারও তাই করছে, সাধারণ মানুষও তাই করছে। ওই যে উত্তরপ্রদেশ ছেলেটিকে দিয়ে পেচ্ছাপ করানো হলো পাকিস্তানের পতাকার ওপর, এবং তাকে অনেক রকম উল্টো পাল্টা, মানে ঘাত ধাক্কা দিয়ে, কলার দিয়ে, যাচ্ছে তাইভাবে থ্রেট করা হলো। যাক দেখি, একটা বড় কোটিপতি একটা মুসলমান আছে তো, তাকে করুক দেখি, করুক দেখি, হিম্মত আছে। তখন ইয়েস স্যার, হ্যাঁ স্যার, যান শাহিদ খানকে ধরুন। আমাদের দেশেও আছে, নেই? আছে। মিলিয়নিয়ার নেই? আছে। বিলিয়নিয়ার নেই? মুসলমান আছে, কম হলেও আছে। খোঁজ নিন, যান, এই বলুন পাকিস্তানের ফ্ল্যাগে গিয়ে হিসু করান, হিম্মত আছে তো। ওই যে আপনারাই ভড়কাচ্ছেন, আপনারাই উস্কানি দিচ্ছেন, আপনারাই দাঙ্গার পরিস্থিতি তৈরি করছেন। তখন পাল্টা যখন মার খাবেন, মার দেবেন, কারা মরবে? সাধারণ হিন্দু, সাধারণ মুসলমানই মরবে, আপনাদেরও ঘরবাড়ি জ্বলবে, আর আপনার হর হর মোদি, ঘর ঘর মোদি বলতে বলতে অকালে প্রাণ হারাবেন। তাই সতর্ক থাকুন। তাহলে পাকিস্তান থেকে এত কাণ্ড হলো, বলা হলো আমাদের দেশে, 28 জনকে মেরে দিয়ে চলে গেল, কেউ ধরা পড়ল না এখনো পর্যন্ত। পাকিস্তানের যে দঙ্গি, তারও কোনো প্রমাণ নেই, তথ্য নেই, কিচ্ছু নেই। কি সরকার বলছে, সরকার বলছে। অথচ আমরা যখন বলি ভ্যাকসিনের জন্য হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হচ্ছে, তখন সবাই লিঙ্ক চায়, তখন লিঙ্ক চায়, প্রমাণ চায়, যে কোথায় এভিডেন্স কোথায়? আপনারা বলছেন এই যে করোনা ভ্যাকসিনের কারণে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বেড়ে গেছে, তার লিঙ্ক দিন, রিসার্চ দিন, তখন তারা বলবে। আর এই যে পাকিস্তানের কারণে নাকি হচ্ছে, হামলা হয়েছে, ওরাই নাকি করিয়েছে, কোথায়? একটা লিঙ্ক দেখান, প্রমাণ দেখান, এভিডেন্স দেখান। চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, পাকিস্তান করেছে এমন একটা এভিডেন্স দেখান সেখানে, তথ্য। তো তার বেলা নয়, তার বেলা না। এটাই হলো ধোলাই হওয়া মগজের লক্ষণ। সিমটম অফ ব্রেন ওয়াশিং। আমরা বললে আপনাদের লিঙ্ক লাগে। অনেক বিজ্ঞানী আছেন আমার প্রোফাইলে, সেদিন পেজে এসে এরকম কিছু বলে গেছেন। যাই হোক, লিঙ্ক লাগে। তো এসবের কোনো লিঙ্ক লাগে না। বাপরে, হর হর মোদি, ঘর ঘর মোদি,
চ্যালেঞ্জ দিচ্ছি, কোনো এভিডেন্স নেই যেটা পাকিস্তান করিয়েছে, করানো হয়েছে। এটা আমাদেরকে মিডিয়া দিয়ে বলানো, যেমন করোনা, কোনো এভিডেন্স নেই যে করোনার কোনো মানুষ মরেছে, কোনো এভিডেন্স নেই, কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই করোনার জন্য মানুষ মরেছে। সব ট্রিটমেন্ট প্রোটোকল ভুলভাল ওষুধ দিয়ে আইসোলেশন করে, হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে, রেমডেসিভির দিয়ে, বিভিন্ন রকম থেরাপি চালিয়ে মানুষকে মারা হয়েছে, নাম দেওয়া হয়েছে করোনার। একই রকমভাবে কোনো এভিডেন্স এখানেও নেই, পুরোটাই মিডিয়ার খেলা। ওখানেও মিডিয়া প্যানিকবাজি করেছিল, করে সাধারণ মানুষকে সর্বনাশের কথা ঠেলে দিয়েছিল। ওই যে সাধারণের মগজ নেই, এখানেও একই রকমভাবে মিডিয়া প্যানিকবাজি করে মানুষের সর্বনাশ করছে। তাই প্রমাণ দিন আমাকে, যদি বলেন প্রমাণ দিন, এভিডেন্স দিন। অমুক বলেছে, তমুক বলেছে, প্রধানমন্ত্রী বলেছে, নিয়া বলেছে, এনআইএ বলেছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বলেছে, ওগুলো কোনো ম্যাটার নেই, এভিডেন্স দিন আপনি। সে তো অনেকে অনেক কিছু বলতে পারে। এর মধ্যে আরও ইন্টারেস্টিং কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কি জানেন? খেলাধুলাটা খেয়াল করুন। এনআইএ জানিয়েছে ওই যে জিপ চালক যিনি আল্লাহু আকবর বলে চেঁচিয়েছিলেন এবং তিনি নাকি তার ক্লায়েন্ট, মানে তার জিপের যাত্রীকে তার নাকি টেরোরিস্টদের হাতে তুলে দিয়েছিলেন, এরকম একটা রটনা হয়েছিল। তো তাকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ কিছুই নাকি পায়নি। খবর আমি লিঙ্ক দিয়ে দেবো, বহু জায়গায় বেরিয়েছে, এবং সেখানে তারা বলছে যে আল্লাহু আকবরটা স্বাভাবিকভাবেই ওটা ভয় পেয়ে বা একটা রিয়াকশন হিসেবে সে বলেছিল। আল্লাহু আকবর মানে কি খেপে গিয়ে তেড়ে যাওয়া নয় আর কি। আমাদের যেমন হায় রাম ব্যাপারটা আছে, ওদেরও তেমন আল্লাহু আকবর মানেটা বুঝলেই বুঝবেন। ওটা মানে সব টেরোরিস্ট হামলা নয়, ওটা অভিব্যক্তি। ওই যে আমরা তো একে অপরকে জানি না, পড়ার চেষ্টা করি না, কিছু বুঝি না, এটাই হলো সমস্যা। দূরত্ব তৈরি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা, স্বাভাবিক। হ্যাঁ, এটাই সত্য। তো তাকে 2-3 দিন জেরা করে কিছু পায়নি, কোনো প্রমাণ কিছু এনআইএ পায়নি, বেশ ভালো কথা। তো এটা আবার খবর দেওয়া হলো, কেন দেওয়া হলো আসছি, ইন্টারেস্টিং। আরেকটা খবর কি, মধ্যপ্রদেশের নাকি কয়েকজনকে বিজেপির কোনো আইটি সেলের কর্মী নাকি তারা পাকিস্তানের সঙ্গে যোগসাজশ করছিল বলে ধরা হয়েছে। আগে হ্যাঁ, খবরটা আপনারা দেখে থাকবেন, বিজেপি কর্মী বলেই বলা আছে, পাকিস্তানের সঙ্গে যোগসাজশের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নাকি গুরুত্বপূর্ণ তথ্য নাকি পাকিস্তানকে দিচ্ছিল। হায় রে, পাকিস্তানকে তথ্য দিতে গেলে আইটি সেলের লোক লাগে, ভেতর থেকেই পাকিস্তানকে প্রচুর তথ্য দিয়ে দেওয়া হয়। বিলিয়নিয়াররা আছে, নেতা মন্ত্রী আছে, তারাই দিয়ে দেন টপ লেভেলের। তাহলে এটা কেন খবরগুলো হচ্ছে দেখুন খেয়াল করে, ইন্টারেস্টিং। দুটো পক্ষকেই যুযুধান করার জন্য, একদিকে তথাকথিত হিন্দু, একদিকে তথাকথিত মুসলমান, এদেরকে লড়িয়ে দেওয়ার জন্য দুজনের হাতেই অস্ত্র দেওয়া হচ্ছে। এ যাতে ওকে অ্যাটাক করতে পারে, ফেসবুকে অন্তত এটা বলে অ্যাটাক করতে পারে, আবার ওর হাতেও অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। আগে হ্যাঁ, একদিকে যেমন দিদিকে দিয়ে দেখানো হচ্ছে, মানে তৃণমূলের পুলিশকে দিয়ে, যে ছেলেটি মেয়েটিকে রেপ করার কথা বলেছে, অবশ্যই সে হিন্দু মেয়েই, রেপ করার ভয় দেখিয়েছে, মেরে ফেলার ভয় দেখিয়েছে, তার বাড়ি প্রোটেকশন দিচ্ছে, মেয়েটার বাড়ি কোনো প্রোটেকশন নেই, তারই বিপদ বেশি। এটা যেমন ভাই ভিডিওতে দেখানো হচ্ছে, তার মানে কি হিন্দুরা খাপ খেপছে মুসলমানের বিরুদ্ধে, তাই তো? আমার দিদি মুসলমানের পক্ষে, এটা প্রমাণ হচ্ছে। এটা গেল একদিকে। আবার মধ্যপ্রদেশে ধরা পড়েছে আইটি সেলের কর্মী, তারা পাকিস্তানকে তথ্য সরবরাহ করছিল, গোপন তথ্য। এই খবরটা কেন দেওয়া হলো? যাতে করে মুসলমানেরা, তথাকথিত মুসলমানেরা, মানে আমি বলবো এখন তথাকথিতই বলি, কোথায় মুসলমান কোথায় হিন্দু, সব ব্রেন ওয়াশড, তারা বলতে পারে এই যে দেখো বিজেপির লোক দেশের থেকে দেশের সর্বনাশ করছে, তাহলে তোমরা হিন্দু, তোমরা কি কম? তোমরাই তো বড় সর্বনাশ করছো, আমাদেরকে দোষ দিচ্ছ, আমরা মুসলমান বলে আমাদেরকে দোষ দিচ্ছ, তোমাদের লোক, তোমাদের আইটি সেলের লোক।
তোমরা হিন্দু, বিজেপি তোমাদের হিন্দু, মানে হিন্দু মানে এখন বিজেপি, আর মুসলমান মানে তৃণমূল, ব্যাপারটা এরকম হয়ে গেছে। মিডিয়া সেভাবেই প্রজেক্ট করেছে। তাহলে কি হলো, এরও হাতে অস্ত্র থাকলো, দেওয়া হলো, ওর হাতেও অস্ত্র দেওয়া হলো। দেখছেন তো কি প্ল্যানফুলি এগোচ্ছে ওরা। এই হলো জায়নিজম। তো একই কারণে ওই যে জিপের চালক, নাম ভুলে যাচ্ছি, তার খবরটা কেন ফলাও করে দেওয়া হচ্ছে? কেন ফালাও করে দেওয়া হচ্ছে? যে না, সে নির্দোষ, এনআইএ জানিয়েছে সে নির্দোষ, সে ওটা অভিব্যক্তি হিসেবে বলেছিল, টেরোরিস্টের সমর্থনে বলেনি, এবং লোকটিকে ঠেলেও দেয়নি। লোকটি সে সময় ভিডিও টিডিও করছিল, দেখা গেছে নির্দোষ, নিয়া কোনো প্রমাণ পায়নি। কেন বলা হলো? যাতে মুসলমানের হাতে আবার পয়েন্ট থাকে যে হ্যাঁ ওই দেখো লোকটাকে তোমরা কত ধরে রেখে কম হেনস্থা করেছো, তোমরা খবর বলেছিলে, তোমাদের মিডিয়া, হিন্দুদের মিডিয়া বলেছিল ওই লোকটাই টেরোরিস্টদের সঙ্গে যোগাযোগ আছে, ওই লোকটাই মূলে নেপথ্যে। কোথায়? নিয়াই তো বলছে, তোমাদের নিয়াই তো বলছে যে লোকটা নির্দোষ। তাহলে এবার বলো, অর্থাৎ দুই পক্ষকেই একে অপরের সঙ্গে লড়িয়ে দেওয়ার রসদ ওরা সাপ্লাই করছে, যাতে করে ওরা এই সব বলে একে অপরকে আক্রমণ করে এবং দুপক্ষই তেতে ওঠে। মগজটা খেয়াল রাখুন, কেন ওইগুলো করছে, মগজটা খোলা রাখুন। পরিশেষে আমি ভিডিও শেষ করব। পরিশেষে একজন প্রশ্ন করছেন, তারা দেখেছেন স্কুল, তারা তো চাকরি নিয়ে খুবই চিন্তিত, আমি এ নিয়ে অনেক ভিডিও করেছি। তারা শুধু নিজেদের নিরাপত্তা নিয়েই মেসেজ করে যাচ্ছেন, অন্য বিষয়ে তাদের কোনো আগ্রহই নেই। যেন বারবার আমি বলেছি যে মনে জোর রাখুন, অনেকটা এখন রাতারাতি কোনো সলিউশন হবে না। তা সত্ত্বেও ওদের একটি ব্যাপার, একটি আর কিছু যেন পৃথিবীতে নেই। তো ওরাও তাই করছে, প্রভুরাও তাই করছে, তাদের স্বার্থই দেখছে, তার বাইরে কেউ তাকাচ্ছে না, এরাও তাকাচ্ছে না, আপনারাও তাকাচ্ছেন না, আর আমি অধম বকবক করে চলেছি। তো যাই হোক, প্রশ্নটা কি স্যার, বোঝা যাচ্ছে না যে স্যার আপনি বলছেন যে সব দলই এটা করছে, সব দল মিলেই শিক্ষক ছাঁটাই করছে। আমরা তো মনে হচ্ছে তৃণমূল, সব কিছুর মূলে তৃণমূল মানে দিদিই করছেন, মাননীয়াই করছেন। আবার কেউ বলছে না, এটা মাননীয়া ঠিক আছেন, উনি তো চাকরি দিতে চাইছেন, এই যে ভাতা, এই কেসগুলো তো সব এরাই করছে, বিকাশটাই করছে। এরকমভাবে বিভিন্ন দলে ভাগাভাগি, তারা ঠিক মূল খেলাটা ধরতেই পারছে না। তাদের জন্য বলি, এটা সবাই মিলে করা হচ্ছে, না হলে হতো না। আসুন একটু বুঝে নিই। বিভিন্ন মানুষ, বিভিন্ন সংগঠন, দল বিভিন্ন ফ্রন্ট সামলাচ্ছে। এই যেমন ধরুন সিপিএম, মানে সিপিএমের এখন তো সেভাবে রাজনৈতিক শক্তি, মানে ভোটের দিক থেকে শক্তি নেই, তাই বলে তার বুদ্ধি নেই। সেই দলে কি বুদ্ধিমান লোকজন নেই, বুদ্ধিজীবীরা নেই? যথেষ্ট বুদ্ধিমান লোক আছে, সুবুদ্ধি না হোক কুবুদ্ধি দুর্বুদ্ধির লোক আছে। কারণ এই তথাকথিত মার্ক্সবাদী দলগুলো জায়নিজ শক্তির ডান হাত, তথ্য প্রমাণ আছে আমার কাছে, বহু আছে। যারা গ্রিগরি রাসপুটিন পড়ছেন তারা জানেন। কিভাবে কাজে হচ্ছে দেখুন। সংক্ষেপে আগে বলি, বিকাশ বাবু, অভিজিৎ বাবু এবং আমাদের মাননীয়া, এই তিনজন মিলেই কিন্তু এই কাজটা হচ্ছে, নাহলে হতো না। তিনজন, ত্রিরত্ন, জন না বলে তিনটে শক্তি বলতে পারেন। কীরকম? বিকাশবাবু দেখুন, কাজ হচ্ছে প্যানেল যে নিয়োগটা হয়নি সেটা তুলে ধরা, অর্থাৎ পুরো প্যানেলটাই বাদ, প্রক্রিয়াটাই গণ্ডগোল। উনি কিন্তু যোগ্য অযোগ্য কোনো গল্প করেনি, এগুলো সব ওদের মানে ভুলভাল ব্যাখ্যা করা হচ্ছে। উনি পরিষ্কারভাবে তার বক্তব্যে বলেছেন, আপনারাও শুনেছেন, যে এই নিয়োগ প্রক্রিয়াটাই যেহেতু গণ্ডগোলের, যেহেতু এই সিস্টেমটাই গণ্ডগোলের, তার প্রোডাক্টটাও গণ্ডগোলের হবে, তাই পুরোটাই নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করতে হবে। অর্থাৎ তিনি এইভাবে পুরো ছাঁটাইয়ের পক্ষে, পুরো প্যানেলকে ছাঁটাইয়ের পক্ষে সওয়াল করেছেন। সিম্পল ব্যাপার, যোগ্য অযোগ্যের কথা তিনি বলেননি, এবং সেটাই হলো, সেটাই তো হলো। আচ্ছা, আর কি? এটা গেল কোন রাজনৈতিক দল, বুঝে গেছেন। আচ্ছা,
এবারে দেখুন, ডাকি সহ বিসর্জনের প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে ছাঁটাইয়ের ক্ষেত্রে, প্যানেল ছাঁটাইয়ের ক্ষেত্রে। কার উক্তি? অভিজিৎ গাঙ্গুলির উক্তি। তিনি বিচারক ছিলেন। বেশ, তারপরে এখন কি? পদত্যাগ করার দুদিনের মধ্যে বিজেপিতে জয়েন করা এবং তারপরে 2-1 মাসের মধ্যে জুন মাসেই তিনি আবার সাংসদ হয়ে গেছেন, বিজেপির সাংসদ। কি করে হলেন? রাতারাতি হলো না, ভেতরে ভেতরে বিজেপি ছিলেন তিনি। উনি এটাকে একদিনে দুদিনের মধ্যে হয়ে গেল? ছেড়ে দিয়ে বিজেপি জয়েন করলেন, ভেতরে ভেতরে যোগাযোগ ছিল। তার মানে বিচারক থাকাকালীন তিনি বিচারকের কোট পড়েছিলেন, ঠিক আছে, অফিসিয়ালি বিচারক ছিলেন, কিন্তু মানসিকভাবে মেন্টালি তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছিলেন, অর্থাৎ বিজেপি। তাই তিনি পরে সেই মননের দলটিকেই বেছে নিয়েছেন। এটা রাতারাতি হয় না, এটা প্রসেস, অর্থাৎ তার মধ্যে ওটা ছিল। তাহলে এটা কি কাজ? কার ভূমিকা? বিজেপির ভূমিকা। সিম্পল, বুঝুন, স্ট্রেট বলে দিচ্ছে, আমার এটা বিশ্লেষণ। দুজন তাহলে আদালতের দিকে বিচারকের ভূমিকাকে সামলেছে একটি বিশেষ রাজনৈতিক দল তার স্বার্থে। মূল স্বার্থ কিন্তু বেসরকারীকরণ করা, সরকারি ব্যবস্থাকে লাটে তোলা। সমস্ত দল দেখুন একসঙ্গে কাজ করছে। এটা গেল আদালতের বিচারকের দিক থেকে। এবার উকিলের দিক থেকে নাম ইতিমধ্যেই বলে দিয়েছি কোন দলের তিনি, কোন দলের মুখ, বড় মুখ। তিনি পুরো প্যানেল বাতিলের কথা বললেন এবং তার হয়ে সওয়াল করলেন। গেল ওটা উকিলের দিক থেকে। আর কে? মাননীয়া এসএসসিকে দিয়ে যাচ্ছে তাই, যা ইচ্ছে তাই করালেন, নিজের লোক ঢোকালেন যাতে করে আরও বেশি করে গুলিয়ে দেওয়া যায়, যাতে করে এরা সুযোগ পায়, বিকাশবাবু সুযোগ পায়, অভিজিৎ বাবু সুযোগ পান। তার জন্য মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে শুরু করে, পয়সা নেওয়া থেকে শুরু করে বিভিন্ন কায়দায় নিয়োগটাকে, প্রক্রিয়াটাকে এমন একটা ঘ্যাঁট পাকিয়ে দিলেন যাতে করে এই বাকি দুজন সুযোগ পান। মানে কি খেয়াল হলো তো? অর্থাৎ সবগুলোই কিন্তু রিলেটেড, একসঙ্গে মিলে কাজ হয়েছে। কিন্তু আপনারা যেহেতু অন্ধ, কোন একটা বিশেষ দলের প্রতি অনুরক্ত, তাই আপনারা ওই নিজের দলের যে কাজকর্ম সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। আপনারা অন্ধের মতো করে অন্য দলের দোষ ত্রুটি দেখছেন এবং ভাবছেন যে ওই দল থাকলে এটা হতো না। নতুন বিশ্ব ব্যবস্থা সমস্ত রাজনৈতিক দল মিলেই কায়েম করছে, আর আমরা যেহেতু বিভিন্ন ভাগে ভাগাভাগি, ডিভাইড অ্যান্ড রুলের শিকার, তাই আমরা এই প্রক্রিয়াটাকে ধরতে পারছি না, বুঝতে পারছি না, খেয়ালই করতে পারছি না, কারণ আমাদের সীমাবদ্ধতা। এটাই নিয়তি, এটাই মহাকাল। আমরা বুঝতে চাই না এবং বোঝার চেষ্টা করিও না। এবার আশা করি ক্লিয়ার হয়েছে যে এটা একজনের কাজ নয়, কে কোন ভূমিকা সামলাচ্ছেন সেটা পরিষ্কার। তাই এখানে আঁতাত স্পষ্ট। আর আঁতাত যখন এত বড়, তখন ওই অনেক খেলাধুলার সুযোগ আছে। মাননীয়া সে খেলাধুলাগুলো খেলছেন, আগে বহু ভিডিও করেছে এ বিষয়ে। যাই হোক, আমি ভিডিও শেষ করছি। পরিশেষে আমাদের ক্ষয়ে যাওয়া স্বাস্থ্য, ক্ষয়ে যাওয়া অর্থনীতিকে শিরোধার্য করে নিয়ে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। এই ক্ষয়ের মধ্যে যেন অক্ষয়ের স্বপ্ন আমরা ধরে রাখতে পারি, এই কামনা করি। এবং পরিশেষে আরও একটি লাইন যোগ করে যাই, জয় শ্রীরাম, জয় জগন্নাথ বলে আপনি যতই চিৎকার করুন, যে দলকেই আপনি সমর্থন করুন, বাঙালি অবাঙালি, হিন্দু মুসলমান, যার হয়েই সওয়াল করুন, যেদিকেই থাকুন, জয় শ্রীরামটা কিন্তু কমন। এই শ্রীরামটা কি? শ্রীরাম নয়, শ্রীরাম, SERUM, মানে সিরাম ইনস্টিটিউট, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যারা কোভিশিল্ড গুঁজে দিয়েছে আপনার শরীরে।
সব দলের লোককেই গুঁজে দিয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে গুঁজে দিয়েছে। টপ লেভেলের লোকজন নেয়নি, তাই তাদের হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক হচ্ছে না। আগে হ্যাঁ, বহু আগেই বলেছিলাম, রাজনৈতিক নেতা বলুন, টপ লেভেলের ফিল্ম স্টার বলুন, তারা নেয় নাই, সাধারণ লোককে গুঁজে দিয়েছে ভয় দেখিয়ে। তাহলে সিরাম কমন, ডেঙ্গু ভ্যাকসিন আসছে, ওটাও সিরামের, যে দলই থাকুক ওটা গোঁজা হবে। শুধু তাই নয়, আবার এমআর ভ্যাকসিন আসছে, সেটাও সিরামের। তাহলে জয় শ্রীরামটা কমন। ওদিকে জয় শ্রীরাম আর ওদিকে জয় জগন্নাথ বলে যতই চিৎকার করবেন, যত চিৎকার করবেন তত জয় শ্রীরামটা চাপা পড়ে যাবে। তাই আসুন ওটাকেও সামনে তুলে ধরি। আর যদি কেউ ফেসবুকে গিয়ে এই রকমভাবে উত্তেজক কথা বলে, হিন্দুই হোক আর মুসলমানই হোক, যাই হোক না, তাদেরকে নিবৃত্ত করুন, পরিচিত বাঁচতে চাইলে বোঝান, পরিচিত হলে তাদেরকে বোঝান যে আমরাই মরব। আর যদি একটু মগজ থাকে তাহলে পোস্ট দিন, এই বলে পোস্ট দিন। আগে যেটা হতো, সত্যিকারের যেটা রাজারা যেটা করত, মল্লযুদ্ধ জানেন তো হতো। কংসও মল্লযুদ্ধ করেছিল। কার সঙ্গে? কংসের সঙ্গে কার হয়েছিল যুদ্ধ? শ্রীকৃষ্ণের। কংস তো লেঠে লেগিয়ে দেয়নি রে ভাই, এরকম বহু ঘটনা আছে। তাহলে বাবা ভক্তদের বলুন, এই সাধারণ মানুষগুলোকে না মেরে যারা যুদ্ধ করবে, সৈনিক, পাকিস্তানের সৈনিক হোক, ভারতের সৈনিক হোক, সবাই তো কৃষকের ছেলে পেলে, শ্রমিকের ছেলে পেলে। আদানি আম্বানির ছেলে পেলে সৈনিক হয়, সেনা হয়? কেউ হয় না। তাহলে আমরা এই সাধারণ লোককে মরবে, এদিকে সৈনিক মরলেও সাধারণ গরিব মানুষের ছেলে পেলে মরবে, বা মানে স্বামী স্ত্রী বিধবা হবে, বা মা পুত্র হারা হবে, সন্তান হারা হবে, ওদিকেও তাই হবে। তার চেয়ে বরং এদিকের মোদি, দেশপ্রেমী মোদি, ওদিকে যিনি পাকিস্তানের রয়েছেন রাষ্ট্রনায়ক, পুরো ক্যাবিনেটকে ধরে, আমাদের এই ক্যাবিনেটকে ধরুন, ক্যাবিনেট ধরে, আর যারা এরকম যুদ্ধ চাইছে, এইসব নেতা টেতা আছে বড় বড় সব, পাকিস্তান গাজা হোক এসব বলছেন, ওই যে বিরোধী দলনেতা বা আরও যারা, তাদেরকে শনাক্ত করে ফেসবুকে যে ভাই যুদ্ধ চাইছে, ঠিক আছে, এদেরকে ধরে বর্ডারে নিয়ে গিয়ে ফেলে দিন, যুদ্ধটা এরা করুক, ঝামেলা মিটে যায়। আমি তো এটাই ছোটোবেলায় ভাবতাম যে বাবা, দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, সাধারণ মানুষ কেন মরে? সেই দুটো দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে মারামারি হয়ে গেলেই 3 রাউন্ড হবে, 1 রাউন্ড মল্লযুদ্ধ, 1 রাউন্ড বক্সিং, শেষে ডু অর ডাই, স্কোরিং হবে, তারপরে একজনকে মানে ফিনিশ। ওই যে থাকে না কিছু কিছু এরকম হলিউডি সিনেমা দেখবেন, ফিনিশ করে দাও, মানে মেরে ফেলতে হবে একজনকে, বাঁচিয়ে রাখলে হবে না, ব্যাস যাকে মেরে ফেলবে মানে জেরে যাবে। এটা তাদের চুক্তি হতে পারে, এইভাবে হবে, মিটে গেল। তাহলে যুদ্ধটা যদি এরম করে হয়, রাষ্ট্রনায়ক বনাম রাষ্ট্রনায়কের মধ্যে মারামারি, হাতাহাতি, ধস্তাধস্তি, কুস্তি, বক্সিং, এবং সঙ্গে তার চাউন্ডারা থাকবে যারা যুদ্ধ করতে আগ্রহী, ক্যাবিনেট থাকলো। তো সাধারণ মানুষগুলোকে কেন জড়াও ভাই তোমরা? সাধারণ মানুষ যুদ্ধ চায়, যারা চায় তাদেরকে নিয়ে চলে যাও বর্ডারে, গিয়ে মারো, যুদ্ধ করো। সমস্যা হচ্ছে, জমিদার যেমন কখনো যুদ্ধ করতো না, লেঠেল পাঠাতো, লেঠেলরা সাধারণ মানুষ, গরিব মানুষ, লেঠেল। ঠিক তেমনই আধুনিক কালেও একই কেস। এগুলো আধুনিক কালেরই গল্প এগুলো, যে তারা আরামে করে, এসি ঘরে আরাম করে থাকবে, আর সাধারণ মানুষগুলো সৈনিকের পোশাক পরে তারা একে অপরকে মারবে। সেটা পাকিস্তানের সৈনিক হতে পারে, ভারতের সৈনিক হতে পারে। আর টপ লেভেল ঘরের মধ্যে থাকবে, আরামে থাকবে, সেফ জোনে থাকবে, বাংকারে থাকবে, তারা ব্রিফিং করবে, তারা সভা করবে, ক্যাবিনেট ডাকবে, মিটিং ডাকবে, আর আমরা তাদের হয়ে জয়ধ্বনি দেব, হর হর মোদি, ঘর ঘর মোদি। তো আমরা যদি না মরি তো কারা মরবে বলুন তো? আর এই কারণেই আমি বারবার করে বলি, দাঙ্গায় সাধারণ মানুষ মরে, তার জন্য সাধারণ মানুষ দায়ী। যুদ্ধে সাধারণ মানুষ মরে, তার জন্য সাধারণ মানুষই দায়ী। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।